ডালি, আপনি আর কত রক্তিম বাবু, আর কত এইভাবে ঠকাবেন আমাকে, আর কত নাটক করবেন আমার সাথে? নাটক করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না ডালি। কারণ এরকম অনেক কথা আছে যেটা আপনি রক্তিম দেব বর্মনকে না বলতে পারলেও ডক্টর ভাটিয়াকে বলতে পেরেছেন। আর তাছাড়া আপনি তো রক্তিম দেব বর্মনের থেকে বেশি বিশ্বাস ডক্টর ভাটিয়াকেই করেছিলেন, তাই না? আর সেই বিশ্বাসেরই সুযোগ নিয়েছেন আপনি। রক্তিম বাবু, ডক্টর ভাটিয়ার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ইভেন আমি কোনোদিনও তাকে নিজের বন্ধুও মানিনি। শুধুমাত্র আপনার বন্ধু ছিল, তাই আমি ওনার সাথে কথাবার্তা বলতাম। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি, আমি ডক্টর ভাটিয়াকে নির্দ্বিধায় মনের সব কথা খুলে বলতে পারতাম। কারণ আমার মনে হয়েছিল যে উনি যে কোনো সমস্যার সমাধান প্র্যাকটিক্যালি দেন, ইমোশনালি নয়। কিন্তু আপনি, আপনাকে কোনো কথা বললে আপনি রেগে যান, চট করে ভেঙে পড়েন, আপনি আবেগপ্রবণ হয়ে যান। আপনাকে সবসময় আমি সেটাই করতে দেখেছি। তাই আমার বিশ্বাস ছিল যে আপনার আর আমার মনের মিল আছে। আমি জানতাম রক্তিম বাবু, আপনাকে কোনো কথা বললে আপনি আগে আমার দিকটা ভেবে তারপরে যে কোনো সমস্যার সমাধান খুঁজবেন। কিন্তু কি বলুন তো, মাঝে মাঝে না আমার কথা না ভেবেও কিছু ঝুঁকি নেওয়া আপনার উচিত ছিল। আমি তাই বাধ্য হয়ে আপনাকে কিছু কথা বলতে পারিনি। কিন্তু তাই বলে আপনি এরকম ছদ্মবেশ নিয়ে এত নাটক সাজাবেন? সত্যি কি এসবের খুব দরকার ছিল? আমার না কোনোদিনও উদ্দেশ্য ছিল না আপনার থেকে কিছু লুকিয়ে যাওয়ার, কিছু গোপন করার। আমি কোনোদিনও আপনাকে ঠকাইনি। এমনকি এমন কোনো কথা ছিল না যেটা আমি ইচ্ছা করে আপনার থেকে লুকিয়ে গেছিলাম। আর আপনি, আপনি এই সামান্য একটা কথাও আমার থেকে লুকিয়ে গেলেন। আপনি আমার থেকে আপনার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আড়াল করছেন, আমাকে প্রত্যেকটা পদক্ষেপে ঠকিয়েছেন। আপনি আবারও প্রমাণ করে দিয়েছেন যে আপনি বিশ্বাসঘাতক রক্তিম বাবু, আর কোনোদিনও ছিলেন না। প্লিজ ডালি, ডক্টর ভাটিয়ার আসল পরিচয়টা তো ম্যাডামকে জানানো দরকার। হ্যাঁ সৌরভ, বলো, ডালির সাথে দেখা হয়েছে তোমার? না ম্যাম, ডালির সাথে আমার দেখা হয়নি, কিন্তু ডালির সাথে অন্য একজন দেখা করতে এসছে। মানে কে এসেছে? ডক্টর ভাটিয়া। ডক্টর ভাটিয়া মানে দাদার বন্ধু ডক্টর ভাটিয়া? ও গড সৌরভ, উনি ওখানে নিশ্চয়ই গেছেন দাদার আর ডালির প্রবলেম সলভ করতে। ওনাকে একদম অ্যালাউ করো না, তুমি কিছু একটা করো ব্যবস্থা এক্ষুনি ওনাকে ওখান থেকে সরানোর। ম্যাম ম্যাম ম্যাম, যা করার আমি অলরেডি করে দিয়েছি ম্যাম। আর রক্তিম বাবু ডক্টর ভাটিয়াকে পাঠাননি, রক্তিম বাবু নিজেই এসছেন। দাদা ওখানে গেছে ডালির সঙ্গে দেখা করতে? ডক্টর ভাটিয়া আর আপনার দাদা মানে রক্তিম দেব বর্মন একই মানুষ। হোয়াট? ইয়েস ম্যাম। তবে আপনি একদম চিন্তা করবেন না, সত্যিটা আজ ডালিও জানতে পেরে গেছে। শেখর মুখার্জি আমার ভালোবাসা কোনোদিন বুঝতেই পারেনি। তার শাস্তিতে ওকে সারা জীবন ধরে আমি দেবই। ও আমার চোখের জলের কারণ। তাকে সাফার করাতে দরকার পড়লে আমি আমার পরিবারেরও ক্ষতি। हाँ जी, मैं सुन रहा हूँ, बोलिए। হে ভগবান, তার মানে দাদা সেদিন আমার পেট থেকে সমস্ত কথা বের করার চেষ্টা করছিল, আর আমিও ইডিয়েটের মতো সব কিছু গড়গড় করে বলে দিলাম। এইভাবে তুই আমার সাথে ডাবল গেম খেলে ভালো করলি না দাদা। খবরদার, আমাকে ছোঁয়ার আর চেষ্টাও করবেন। যে একে অপরকে না ছোঁয়ার শর্ত দিয়ে এই সম্পর্ক শুরু হয়েছিল, সেই শর্ত আমি আবার জারি করলাম। ডালি কেন আমার সাথে এরকম রুক্ষ ব্যবহার করছেন?
এরকম রুড বিহেভ করছেন আমার সাথে? কেন? ওয়াই? আমি তো বুঝতে পারছি না কিসের জন্য আপনার এত রাগ, এত অভিমান আমার প্রতি। হ্যাঁ, আমি ছদ্মবেশ নিয়েছি, আমি জানি আপনার থেকে আমি সত্যিটা আড়াল করেছি। সেটা তো শুধু শুধু আপনার পাশে দাঁড়ানোর জন্য ডালি, আপনাকে আঘাত করার জন্য নয়। আই সোয়ার, আমি সবসময় ভালো চেয়েছি, বিশ্বাস করুন। চেয়েছি যাতে আপনি আপনার মনের কথা আমাকে বলতে পারেন। বিশ্বাস করুন, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না, কোনো উদ্দেশ্য নয়। মাঝে মাঝে উপায় অসৎ হলে সৎ উদ্দেশ্যেরও কোনো মূল্য থাকে না রক্তিমবাবু। মনে রাখবেন, ছল করে কোনোদিনও কারোর পাশে থাকা যায় না। যারা ছলের আশ্রয় নেয় তারা ঠগ। তাই প্লিজ প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনার সাথে না কোনো রকম কথা বলার রুচি নেই, চলে যান। জানি না জানি না দূরে দূরে মেঘ কেন রক্তিমবাবু, কেন বারবার আমাকে এভাবে ঠকাচ্ছেন? কেন ঠকাচ্ছেন? দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুডানা জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না কেন তা জানি না। রক্তিম আর ডালির বিয়েটা এবার ধুমধাম করে দিয়ে দিতেই হবে। করো না, তোমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে একটা ডেট ফাইনাল করো, আমরা আয়োজন শুরু করে দিচ্ছি। আমাদের কতক্ষণ লাগবে? সেটাই, আগেরবার তো আমার জন্যই ডালি আর রক্তিমের বিয়েটা ভেস্তে গিয়েছিল, এবারে যেন অন্তত ভালো করে হয়। ঋতুজা, ওই কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তাই ঈশ্বর যতক্ষণ না চাইছেন ততক্ষণ ডালি রক্তিমের বিয়ের গাঁটছড়া কেউ বাঁধতে পারবে না। আমার তো মনে হয় যে সেদিনের বিয়েটা হয়নি শুধুমাত্র ঈশ্বর চাননি বলেই। হয়তো ওরাও চায়নি সেটা। মানে সৌমেনদা, আসলে আমি বলতে চাইছি যে ডালি তো খুব ভালো মেয়ে, ও তো সবসময় সবার কথা ভাবে, কিন্তু এরকম নয় তো যে পরিবারের কথা ভেবে ওরা বিয়েতে রাজি হচ্ছে না। ওদের বিয়েতে মত আছে আদৌ? আলবাত আছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে ওদের সম্পর্কের শুরুটা এই পরিবারের থেকেই হয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে ডালি রক্তিম নিজের অজান্তেই কখন যেন দুজন দুজনকে ভীষণ ভালোবেসে ফেলেছে। কিন্তু ওদের বয়সের এত ফারাক, এইভাবে ভালোবাসা সম্ভব? ভালোবাসার সাথে বয়স টয়স কোনো ম্যাটার করে না। সেখানে আমরা তো সবাই জানি যে ডালিয়া রক্তিম একে অপরকে ছেড়ে এক মিনিটও থাকতে পারে না। বলছি মা, অনুমা, দুজনকেই বলছি, আমরা এমনি অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর সময় নষ্ট না করে এবার ওদের চারা ত্যাগ করে দাও। এত সহজে এখানে চিড়ে ভিজবে না। ডালি এদের সবার খুব আদরের, তাই ওকে সবার জীবন থেকে সরাতে আমাকে অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, তেতুবাবুকে তেতুবাবু নাম ছাড়া আর কি কি নামে ডাকা যায় বলো তো? তুমি অন্য নামে কেন ডাকবে বলো তো? এই নামটা তো খুব সুন্দর, ইস্যু। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে রিকু, রিকু তেতো তেতো কথা বলে, আর রিকুর মুখটা এমন যেন নিমের পাচন মুখে ভরে বসে আছে। শ্রেয়া কিন্তু নামটা বেশ ভালো রেখেছে, তাই না? একদম পারফেক্ট। কিন্তু নিজের বাবাকে কি এই নামে ডাকে? মানে না, আমার মনে হয় ও বলতে চাইছে যে রক্তিম তো একদিন না একদিন কারো বাবা হবে, তখন তার সামনে তেতোবাবু বলাটা কি ঠিক হবে? মানে দেখো,
তুমি এটা নিয়ে কিচ্ছু ভেবো না, রিকু কিচ্ছু মাইন্ড করবে না। আর আমাদের মনে হয় যে রিকু তেতোবাবু ডাকটা বেশ এনজয় করে। ওই তো রিকু চলে এসেছে, তাহলে রিকুকে জিজ্ঞেস করি রিকুর কোন নামটা পছন্দ। ইস্যু আচ্ছা, তোমাকে তেতু বাবু ছাড়া আর কি নামে ডাকা যায় বলো তো? ইস্যু, আমার মাথাটা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, আমি পরে কথা বলছি। আমার একটা ভুলে সব নষ্ট হয়ে গেল, সব। আডি, আডি তুমি ইস্যুর সাথে এরকম বিহেভ কেন করছো বলো তো? যা হচ্ছে তাতে তো ওর কোনো দোষ নেই। নিতজা যাও, আমার শরীরটা ভালো নেই, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আডি আমি এক্ষুনি কথা বলবো, প্লিজ দরজা খোলো। আডি, খোলো আডি। তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও, ব্যাস, দ্যাটস অল। কি বলছোটা কি তুমি? তোমার মুখ চোখের এই অবস্থা, তোমার তো মনে হচ্ছে জ্বর হয়েছে দেখি। আড্ডি, তোমার তো গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। তোমার জ্বর এসেছে? এরকম শরীর খারাপ নেই, তুমি বলছো একা থাকবে। একটা ওষুধ পড়েছে পেটে? ওষুধটা কোথায় রাখো? ওদিকটা রাখো না ওষুধটা, আমি আনছি, দাঁড়াও। জ্বর তোমার, একটা ওষুধ খাবে না? কিচ্ছু না, ওষুধটা খেয়ে না। বললাম তো ওষুধ লাগবে না, যাও এখান থেকে এবারে। আরে ওষুধ না খেলে জ্বরটা কমবে কি করে আমাকে বলো? আর তোমার তো জ্বর হলে মাথা ব্যথা করতে হবে, এখনো নিশ্চয়ই খুব মাথা ব্যথা করছে। আমি টিপে দিই? আমি টিপে দিচ্ছি, দেখি। আমি মাথা টিপে দিচ্ছি, নিশ্চয়ই খুব ব্যথা করছে। ছাড়ো, দাঁড়াও আমি করে দিচ্ছি। আরে দরকার নেই। যতক্ষণ না পর্যন্ত তোমার মাথা ব্যথা কমবে আমি এখানে থেকে তোমার মাথা টিপে দেব। কিন্তু শোনো, তার আগে এই নাও আড্ডি, ওষুধটা খেয়ে নাও চটপট। বলছি তো ওষুধ লাগবে না আমার। আমার যদি কিছু হয়ে যায় কারি বাকি এসে যায়। আড্ডি প্লিজ ওষুধটা খেয়ে নাও। বললাম তো খাবো না, প্লিজ ফর হেভেন সেক আমাকে একা ছেড়ে দাও, প্লিজ যাও এখান থেকে। ওকে, কিন্তু মাঝরাতে যদি কিছু দরকার পড়ে আমাকে অ্যাটলিস্ট ডেকো। প্লিজ গো, প্লিজ প্লিজ। ফাইন। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি রক্তিমবাবুর
অতীতের কথা জানার পর আমার এই বাড়িতে থাকার বা অধিকার ফলানোর কোনো জায়গা নেই। কিন্তু সবার অজান্তেই যে আমার সন্তানটা আমার গর্ভে বড় হচ্ছে, তার কি হবে? আমি কি করবো? তাকে কি পরিচয় দেবো? আচ্ছা আচ্ছা, এই সমাজের কাছে বা কি উত্তর দেব? আমি তো এখন বিবাহিত নই। আমার সাথে সাথে আমার সন্তানকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। তখন কি করবো? আমি কাকে কি বলবো? কোথায় যাবো? কোথায় যাবো আমি? আচ্ছা, রক্তিম বাবু তো এইসবের কিছুই জানেন না। উনি জানেন না যে এই সন্তান ওনার। আমি কি একবার এই নিয়ে ওনার সাথে কথা বলবো? না 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 না, আমি আমার সন্তানের জন্য অন্য আর একটা শিশুকে তার বাবা থেকে দূরে করতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। এরকম শরীর খারাপ নেই, তুমি বলছো একা থাকবে। একটা ওষুধ পড়েছে পেটে? হুম? আচ্ছা আচ্ছা, রক্তিম বাবু ওখানে একা আছেন, ওনার এত শরীর খারাপ, উনি আমাকে একবার জানালেন না? জ্বর হলে তো আমি দেখেছি ওনার কত কষ্ট হয়। আমি না একবার যাই ওনার কাছে, উনি পারবেন না। না 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 না, আমি জানি রক্তিম বাবু, আমার এখন আপনার কাছে যাওয়া উচিত। আজ অব্দি আপনি আমার জন্য এত কিছু করেছেন, এই পরিস্থিতিতে তো আমার আপনার সেবা করা উচিত। কিন্তু কি বলুন তো, এখন আমার আর প্রয়োজনই পড়বে না। ঋতুজাদি এসে গেছে তো, ও থাকতে আপনি আমার অনুপস্থিতি বুঝতেই পারবেন না। বললাম তো ঋতুজা, যাও, ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। এই জ্বরে একা থাকলে আরো কষ্ট পাবেন আপনি। আপনি তো শর্ত দিয়েছিলেন একে অপরকে না ছোঁয়ার। এই জ্বরে আপনাকে দেখে রাখাটুকু আমার দায়িত্ব। আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। আমার প্রতি দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই ডালি। যাকে বিশ্বাসই করেন না তার প্রতি ওর দায়িত্ব পালন কিসে? হ্যাঁ ভাবছি, কারণ আমি যতদিন এই বাড়িতে আছি এই পরিবারের কারোর কষ্ট আমি সহ্য করতে পারবো না।
হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদর ঢাকে ক্ষত। অন্যের সুখে সে খুশি, ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনের স্বপ্ন বুনে সে নিজের। জানি না কি হবে শেষে। এভাবে তো এরা আরো কাছাকাছি চলে আসবে। না না না, এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। দাদার আর ডালির মাঝের দূরত্ব আমি কিছুতেই কমতে দেব না। আপনি এবার ঘুমানোর চেষ্টা করুন। ডালি, আপনি এত রাতে সৌরভ আপনাকে মেসেজ করছে ডালি, লিখেছে আজও আমি আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ।